So this is the basic form of the universal technique. And the universal technique is that not always we have a continuous function or an analytical function is given. At some discrete point, some discrete value of the function is given. Now supposing in between this x1 prime is required, what will be the value? We have to find that. We have to find that. স্যার এটা যদি y অ্যাক্সিসে একটু শিফট করে মানে জিনিসটাকে একটা মানে একটা রুটকে যদি জিরো বানাই মানে একটা এফএক্স কে যদি আমি জিরো বানাতে পারি তাহলে একটু ইজি হয়ে যাবে না ব্যাপারটা? তুমি সেটা যদি তোমার টেবিলে থাকে, টেবিলে না থাকলে মানে ধরুন এফএক্স মানে এফএক্স টাকে ট্রান্সফর্ম করছি এফএক্স মাইনাস এ এরকম কিছু একটাতে, যাতে করে ওয়াই অ্যাক্সিসে এফএক্স টা শিফট হলো, নিয়ে একটা মানে একটা এফএক্স না এখানে জিরোতে চলে গেল। এটা কিন্তু ইকুয়েশন নয় কিন্তু। না সেটা বুঝতে পেরেছি, মানে আমি পুরো গ্রাফটাই বলছি, মানে আমি এখানে বের করব fx ইকুয়াল টু ইন টার্মস অফ x একটা ইকুয়েশন, সেটা জিরো করতে যাব কেন? না সেটা জিরো না, বলছি যে আমরা যদি মানে পুরো গ্রাফটাকেই একটু শিফট করে নিচে নামাই, পুরো গ্রাফটাকে জিওমেট্রিক্যালি যদি একটু নিচে নামিয়ে যে কোনো একটা ওই ফাংশনের পয়েন্টটাকে মানে y ইকুয়াল টু 0 এর সাথে টাচ করাই, তাহলে একটু ইজি হয়ে যাবে না ব্যাপারটা? ধর একটা রুট চলে এলো। আমরা তো আগে তো কিছুই জানি না, আগে তো আমরা পলিনোমিয়ালটা ফিট করি, তারপরে তো গ্রাফ। ওটাই বলছি, মানে পলিনোমিয়ালটা তৈরি করার জন্যই মানে একটা যদি এফএক্স যদি y ইকুয়াল টু 0 তে থাকে তাহলে আমরা বলতে পারি মানে y মানে x মাইনাস থাকতে পারে, সেটা তো আমাদের মানে আমরা যদি শিফট করি নিজেরা, না মানে আমরা যদি নিজেরা শিফট করি আর কি, তাহলে মানে কি আশ্চর্য, তুমি শিফট করবে কি করে? তোমাকে তো দেখতে হবে হয়তো ওই গ্রাফটার এক্স অ্যাক্সিস টাচ কোনোদিনই করবে না, তখন কি করে করবে? না মানে ধরুন এখানে ধরুন এফএক্স মানে x2 এর জায়গায় এফএক্স2 আছে, তো তাহলে ধরুন আমরা ফাংশনটাকে আমরা ধরছি gx ইকুয়াল টু fx মাইনাস f অফ x2, ওটাই একটা ফাংশন ধরুন gx, তাহলে আমরা বলতে পারি gx টা হচ্ছে x মাইনাস a মানে x মাইনাস x2 ইনটু k, এটার ফর্ম, তার মানে fx ইকুয়াল টু x মাইনাস x2 ইনটু k প্লাস f অফ x2। ইন্টারপোলেশনটা দেখো, হয়তো তুমি যেটা বলছো আমি ঠিক করতে পারছি না, এটা দেখো যেটা করাচ্ছি সেটা দেখো। হ্যাঁ আচ্ছা, so a x1 prime a, supposing we want to the value of fx, so it is not within the tabulated value. For example, আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল নেই, খুব সহজ। হ্যাঁ, সেটা হলো x আছে আর হাইপারবোলিক ফাংশন, এই দুটো আছে। এবার আমাদের পয়েন্ট 1 এ 1.005 আছে, পয়েন্ট 2 তে দেওয়া আছে 1.020, পয়েন্ট 3 তে দেওয়া আছে 1.045, পয়েন্ট 4 এ দেওয়া আছে 1.081, এই দেওয়া আছে। Now we have been asked to find the function, এটা হলো ফাংশনটা।
to find the function at x equal to 0.16. And remember, this is not in table, not in the table. Also, we can observe that it is between two values, not away from the tabulated value. So it can be here. We can see it can be here. And that's why we call it interpolation. And here we assume something. What is the assumption? Assumption is whatever may be the range, 0.1 to 0.2 or 0.23, 0.3 or 0.1 to 0.4, whatever range we take, the variation of fx is same in all range in the table. তার মানে তুমি যদি 1.6 এর নিতে চাও তাহলে এইটার এই ভ্যালুটাও যদি নাও তাহলেও এটার রেজাল্টটা দেওয়ার কথা ঠিকঠাক। However, it is prescribed যে প্রক্সিমিটি দুটো নেওয়া ভালো। কেমন? কারণ যদিও আমরা ধরে নিচ্ছি যে the relation or the effects on some principle, over that we are finding the or reconstructing the effects will be valid between 0.1 and 0.3, but as proximity as possible between the two extreme values, we want to find a value that should be taken as proximate to the value we sought. So 1.6 চাইছি, কাজে 0.1 আর 0.2 এর মধ্যে নেওয়াই ভালো। যদি এখানে আবার 0.17 একটা ভ্যালু দিত তাহলে 0.17 এর ভ্যালুর মধ্যেই নিতাম, 0.2 নিতাম না। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, Yes, sir. হ্যাঁ। এইবার এটা করার জন্য আমরা এখন কি করব? ফার্স্ট অফ অল আমি এখানে একটা ফাংশন আমি অ্যাসিউম করব। ধরো আমি লিনিয়ার নিলাম, লিনিয়ার নিলাম। তাহলে কি ধরলাম? a1 plus a2x এটা নিলাম। তাহলে আমার কি দাঁড়ালো? fx1 equal to a1 plus a2 x1 equation number 1, fx2 a1 plus a2 x2। এটা এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হলো 1.005 আর এই ভ্যালুটা কত? 1.020, where x1 equal to 0.1 আর x2 equal to 0.2। ঠিক আছে? নাও এবার যদি আমি এখানে যদি সলভ করবি 1 আর 2, আমি পাচ্ছি a1 equal to 0.15 আর a2 পাচ্ছি 0.99। তাহলে আমার fx-টা কি এলো? fx-টা আমার এসে গেল 0.15 plus 0.99
এক্স। রিমেম্বার, এই যে ইকুয়েশনটা পেলাম, আমার কিন্তু ওই প্রিন্সিপালটা কিন্তু আমি ফলো করছি, অর্থাৎ এইটা দিয়ে শুধু যে আমি এই ভ্যালুটা বের করবো তা নয়, আমাকে যদি এইখানে বলে সেটাও বের করব, অথবা একই রকম ইয়ে করে টেবিলের বাইরেও তাহলে এক্সট্রাপোলেশন বের করতে পারবো। সো দিস রিলেশন ফর দা টেবিল ইজ ইউনিভার্সাল, মানে আমি যেখানে খুশি বের করতে পারবো। অনলি থিং আমাকে এই ইকুয়েশনটা যেটা বের করলাম সেটা আমি পয়েন্ট 1 আর পয়েন্ট 2 থেকে করেছি, কিন্তু ভ্যালিড সব জায়গায়। ঠিক আছে? হ্যালো? Yes, sir. Yes, sir. তাহলে আমার ইকুয়েশনটা কি হলো? ইকুয়েশনটা হলো fx equal to 0.15 প্লাস পয়েন্ট, এই উল্টো বলেছি আমি, এই টুটা হলো 0.15, সরি আই এম সরি, এই টুটা হলো 0.15 আর a1 হলো 0.99, সরি। আচ্ছা, আগেরটাতে এইটা কিন্তু, হ্যাঁ ওটা একটু ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে, a2 0.15 আর a1 হলো 0.99, ঠিক আছে। এইবার আমাকে, তার মানে আমার it is nothing but 0.99 plus 0.15x. So cos 16 equal to 0.99 plus 0.15 into 0.16, কত হয় এই ভ্যালুটা বলো তো দেখি, এই ভ্যালুটা কত হয় বলো? ক্যালকুলেটর নেই কাছে? 1.014, sir. 1.014, 1.014, কিন্তু ওই ক্যালকুলেটরে হাইপারবোলিক ফাংশন ইউজ করলে cos 0.16 অ্যাকচুয়ালি হয়, অ্যাকচুয়াল ভ্যালু 1.0128, দিস ইজ অ্যাকচুয়াল ভ্যালু। এটা আমরা জানি, আমরা একটা নন ফাংশনই নিয়েছি বোঝার জন্য, তাহলে তো আমার ভুল হলো তাই না? এই ভ্যালুটা তো এর থেকে অনেক ডেভিয়েট করেছে, তাহলে হোয়ার ইজ দি রং? in this calculation, কে বলতে পারবে? ওই যে ফাংশনটা Linear অ্যাজিউম করেছিলাম function ওটা করা ঠিকঠাক যাবে ফিট না। করছে না আর কি। আমাদের নিতে হবে নন লিনিয়ার, নিতে হবে। যদি নন লিনিয়ার যদি নিই তাহলে আমার সেকেন্ড অ্যাজাম্পশন অর সেকেন্ড, স্যার এই জায়গাটা একটু রিপিট করবেন, একটু নেটটা হ্যাঁ। চলে গেছিল, একটু ইন্টারনেটটা চলে গেছিল, একটু রিপিট করবেন এই জায়গাটা, এই নন লিনিয়ার ব্যাপারটা একটু বুঝতে পারলাম না। মানে এই স্ক্রিনটা না আগের স্ক্রিনটাও? এই যে এই নন লিনিয়ারের ব্যাপারটা, এই না এই স্ক্রিনটা, আচ্ছা মানে ওই আচ্ছা কেন আচ্ছা, নন লিনিয়ার? ঠিক আছে ঠিক আছে। তো আমরা যে ওই যে ভ্যালুটা পেলাম, আমরা আগের ইয়েতে একটু আমি a1 a2 কে গুলিয়ে ফেলেছিলাম। আমার অ্যাকচুয়ালি a2 টা ছিল f
x2 minus fx1 divided by x2 minus x1 এটা ছিল a2 আর a1 ছিল f x sorry x ওটাও x একটু এটা করলে কত মাইনাস x1 a2 হ্যাঁ মাইনাস x1 a2 এগুলো ভ্যালু গুলো বসালে পরে আমি পাচ্ছি এটি ইকুয়াল টু 0.15x আর a1 পাচ্ছি 0.99 তাহলে আমার ফাংশনটা কি দাঁড়ালো ফাংশনটা আমার দাঁড়ালো fx এটা পেয়ে গেছি হ্যাঁ এই যে ফাংশনটা পেলাম এটা আমি এখন 0.16 আমাকে x equal to 0.16 আমাকে বের করতে বলেছে x equal to 0.16 তাহলে সিম্পলি এটা তো আমার রিলেশনশিপ পেয়ে গেছি x এর জায়গায় 0.16 বসিয়ে দিই এটা আসছে 1.014 কিন্তু আমি একটা নোন ফাংশনই নিয়েছি বোঝার জন্য বা বোঝাবার জন্য এবার আমি যদি ক্যালকুলেটরে বা যে কোনো জায়গায় দেখি এর ভ্যালু cos h 0.16 is 1.0128 যেটা কিনা অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু আমি যদি লিনিয়ার নিই a1 plus a2x তাহলে আমার ভ্যালু আসে 1.014 which is deviating a lot সেজন্য আমি করলাম কি এখন আমি একটা আমার যে প্রসিডিওর সেই প্রসিডিওর নিয়ে কোশ্চেন মার্ক হয়ে গেল আমি প্রসিডিওরটাকে রিঅ্যাসেস করতে গিয়ে দু তিনজন আমাকে বললো যে স্যার ওখানে নন লিনিয়ার যদি করে দেখি সেই নন লিনিয়ারটাই এবার আমরা করে দেখি সো সেকেন্ড অ্যাসাম্পশন রিগার্ডিং দ্য ফাংশন সেটা কি সেটা হলো fx ইকুয়াল টু আমি যদি নিই a1 plus a2x plus a3x স্কয়ার তাহলে কিন্তু আমার সেকেন্ড অর্ডার এলো এটা কিন্তু আমার সেকেন্ড অর্ডার হলো এবার তাহলে আমি সেকেন্ড অর্ডারে দেখি কি হয় সো ওয়ান সেকেন্ড আমার কি দাঁড়ালো f x1 equal to a1 plus a2x1 plus a3x1 square এটা আমার 3 নাম্বার ইকুয়েশন f x2 obviously এটা আমার এই ভ্যালুটা আমি জানি সেটা হলো কত বলেছি কত জন্য বললাম 1.005 তাই না 05 fx2 equal to a1 plus a2x2 plus a3x2 square and this is coming to be 1.020 তারপরে fx3 equal to a1 plus a2x3 plus a3x3 square which is coming as 1.045 এটা 4 নম্বর ইকুয়েশন এটা 5 নম্বর ইকুয়েশন লোক এই ইকুয়েশনে কিন্তু আমাকে একটু তার সাম ক্যালকুলেশন করতে হচ্ছে ঠিক আছে আমাকে বেশ ভালো ক্যালকুলেশন করতে হচ্ছে এবং সেই ক্যালকুলেশন করে যদি আমি অর্ডার আরো বেশি নিই 3 নিই
অর্ডার 3 তাহলে 4টি ইকুয়েশন, অর্ডার 4 তাহলে আমাকে 5টা ইকুয়েশন, অর্ডার 5 তাহলে 6টা ইকুয়েশন। সো এই ফর্মেট নিতে গেলে আমি দেখতে পাচ্ছি আমার ক্যালকুলেশনটা বেশ, দ্য ক্যালকুলেশন উইল বি ভেরি ডিফিকাল্ট ওয়ান। কাজেই আমি যদি এইভাবে না যাই, ল্যাগ্রাঞ্জ এবার সাজেস্ট করেছেন যেটা, সেটা হলো instead of that, if I go fx as to be like this with the coefficient fx equal to b1 plus b2x minus x1 plus b3x minus x1 x minus x2, হ্যাঁ, x minus x2। দেখো এখানে কিন্তু অর্ডার n, অর্ডার 2, কিন্তু আমার কোফিশিয়েন্ট নিতে হচ্ছে 2 plus 1। যখন অর্ডার 3 করব, কোফিশিয়েন্ট নিতে হবে 3 plus 1। সো ইন দিস ওয়ে যদি অর্ডার n হয়, কোফিশিয়েন্ট নিতে হবে n plus 1। ঠিক আছে, তাহলে এইটা যদি করি, দিস ইজ অলসো, এটাও কিন্তু সেকেন্ড অর্ডার, এটাও কিন্তু সেকেন্ড অর্ডার। ঠিক আছে, এটাও কিন্তু সেকেন্ড অর্ডার, কিন্তু এইখানে আমার একটা বাড়তি অ্যাডভান্টেজ এসে গেল। বাড়তি অ্যাডভান্টেজটা কি জিনিস? বাড়তি অ্যাডভান্টেজটা হলো আমি কিন্তু দেখো একদম ডিরেক্টলি ইয়ে করলেই, হ্যাঁ, খুব সহজেই পেয়ে যাচ্ছি। প্রথমেই ফার্স্ট ইকুয়েশনেই আমি যদি f x1 বসাই, b1 plus b2 x1 minus x1 plus b3 x1 minus x1 into x1 minus x2, এখানে obviously this is 0, this is 0, so b1 is coming at fx1। ঠিক আছে, which is nothing but cos x1, এবং এখানে সেই ভ্যালুটা হলো কত? 1.005। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবার fx2 equal to b1 plus b2 x minus x2 minus x1 plus b3 x2 minus x1 into x2 minus x2। দেখো কত ইজিলি এখানে আমি আমার এইটা 0 এসে গেল। So here I get b2 equal to fx2 minus fx1 by x2 minus x1। হ্যাঁ, এখান থেকে আমি b2 ও পেয়ে গেলাম। ঠিক আছে, similarly it was very easily I have obtained. Similarly, f x3 equal to b1 plus b2, এখানে কিন্তু b1 ও নন, b2 ও নন, x3 minus x1 plus b3 x3 minus x1 into x3 minus x2।
So B3 is coming as f xt minus f x1 minus f x2 minus f x1 divided by x2 minus x1 into xt minus x1 divided by xt minus x1 into xt minus x2 ঠিক আছে আমি পেয়ে গেলাম আমার খুব বেশি এ করতে হলো না কেমন হ্যাঁ and solving them I got or putting fx1 fx2 I got আগেই পেয়েছি b1 1005 b2 0.15 আর b3 0.5 ঠিক আছে so my equation is coming as fx equal to 1.005 plus 0.15 x minus x1 means x1 এই রাখলাম plus 0.5 x minus x1 ওই x1 এর ভ্যালুটা বসালে যেটা আসে x1 x minus x2 এটা হলো আমার ইকুয়েশনটা এসে গেল x1 টা হলো 1.005 x2 হলো 1.020 ওটা তো আমার জানা ঠিক আছে কি গো Yes, sir. Yes, sir. এবার তাহলে আমাকে তো বলেছে at x equal to 0.16 বের করতে তাহলে আমার কত হলো x 0.16 which is nothing but 0.16 from the polynomial I am getting 1.005 plus 0.15 into 0.16 minus 0.1 plus 0.5 into 0.16 minus 0.1 into 0.16 minus 0.2 and it is coming as 1.005 plus 0.15 into 0.06 তাই তো 06 plus এটা সেকেন্ড টার্ম plus 0.15 into 0.06 into minus 0.04 এই দুটো যোগ করো তো কত হয় প্রবাবলি এটা হচ্ছে ঠিক আছে
দেখো কত হয়, হ্যাঁ স্যার এটাই আসছে। পরেরটা কত হয় বলো, 0.014 হয় বোধ হয়। না পয়েন্ট কত হয় দেখো তো, 0.0012 0.0012 মাইনাস হবে আগে একটা। দেখো কত ঠিক করে বলো, যখন এটা ভ্যালুটা আসবে 1.0128, 128 মানে তিনটে, তার মানে এটা হবে 8, হ্যাঁ 8, এইটা দুটো জিরো, হ্যাঁ এই ভ্যালুটা আসবে। আমার তো স্যার মোটামুটি ওই 0.131 মতো আসলে আমি ক্যালকুলেট করি হ্যাঁ এটাই পুরোটা 1.0128 মতো আসছে দেখো। না স্যার 1.013 মতো আসছে। তাই 0.15, এই 0.15 কেন বলছি, এটা তো 0.0, আমি 0.5 আমি ভুল করেছি। হ্যাঁ স্যার 1.01280 আসছে, ওটা হ্যাঁ ওইটা আমি সেকেন্ড টার্মটা 0.0088 হবে না, ওটা 0.0012 হবে। 0.00128, হ্যাঁ 12 0.001, যাকে সব মিলিয়ে আসে 1.0128, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ এবার এটাই আসছে। আর আগে একটা মাইনাস হবে শুধু। আগে এটা একটা মাইনাস হবে তাই তো, হুম। এটা মাইনাস হবে। তো মজার ঘটনা দেখো, এটা কিন্তু সেকেন্ড অর্ডারে নিয়েছি, কেমন, কিন্তু এই ভ্যালুটা দেখো আগের যে প্রথম যে ফার্স্ট অর্ডার নিয়েছিলাম সেই সেটা এসছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। সো দিস মিনস আমি এরকম সেকেন্ড অর্ডার, এখন একটু লাগরাঞ্জ, হ্যাঁ অ্যাপ্রক্সিমেশন আমি যদি নিই, তাহলে কিন্তু আমি এইভাবে যদি নিই তাহলে কিন্তু আমি অ্যাপ্রক্সিমেটলি সেম ভ্যালুই পাচ্ছি, ঠিক আছে। আমি এরকমও নিতে পারি, হ্যাঁ এরকম না, অনেক রকমই নেওয়া সম্ভব, আমি এরকমও নিতে পারি, লাগরান যেটা সাজেস্ট করে গেছে আমি এরকমও নিতে পারি, c1 x minus x1 plus c2 x minus x1 x minus, হ্যাঁ সরি সরি c1 x minus, যেটা যেখানে যেটা সেটা রাখবো না, c1 x minus x2 x minus x3, এবার c2 নেব কোফিশিয়েন্ট, x minus x1 x minus x3, c3 x minus x1 x minus x2, এটাও নিতে পারি, এটাও কিন্তু সেকেন্ড অর্ডার, হ্যাঁ সেকেন্ড অর্ডার, এন্ড এখানেও আমি যদি করি আমি পাচ্ছি, হ্যাঁ আমি আর সেটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, ফাইনাল ফর্মে দেখাচ্ছি, আমি পাচ্ছি c1 equal to fx1
বাকি দুটো জিরো হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন না করারও কিছু নেই। হ্যাঁ, x1 minus x2, x1 minus x3, কেমন? তার কাছে দেখো x1 বসিয়ে দিলে এটা জিরো এসে যাবে, এটা জিরো এসে যাবে, ঠিক আছে? তারপরে C2 এসে যাচ্ছে, C2 এসে যাচ্ছে f x2, হ্যাঁ f x2, এই দুটো কিন্তু জিরো এসে যাচ্ছে, x2 minus x1, এটা আরো ইজি, x2 minus x3, C3 এসে যাচ্ছে f x3, x3 minus x1, x3 minus x2, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা কিন্তু আরো সহজ হয়ে গেল। আমি জাস্ট একটা একটা ইকুয়েশন, একটা একটা ভ্যালু বসিয়ে দিলেই সেখান থেকেই পেয়ে যাচ্ছি। সো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু প্রপোজ বাই ল্যাগ্রাঞ্জ। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এরকম তো আমিও তো কিছু একটা করে ফেলতে পারি। হ্যাঁ, তুমিও করে ফেলতে পারো, সেটা যদি করে, যদি রেজাল্ট ভালো দেখা যায় এবং সেটা যদি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয় তাহলে ঠিক আছে, হ্যাঁ, তোমারটাও অ্যাকসেপ্টেড হবে। দিস ওয়াজ Lagrange approximation বা ইন্টারপোলেশন ফর্মুলা। সো আমরা যদি এখন এটাকে একটু জেনারেলাইজড করি, তো সেকেন্ড অর্ডার নিয়েছি, একটু জেনারেলাইজ করতে হবে, একটু কঠিনে যেতে হবে। হ্যাঁ, আমরা যদি এবার একটু জেনারেলাইজ করি, তো আমরা পেয়ে যাচ্ছি কি, দেখো আমরা পেয়ে যাচ্ছি যে এইটাকে এবার এই যেটা করেছি সেটাকে আমি কি পাচ্ছি, সেটাকে আমি পাচ্ছি fx টা আমি পাচ্ছি fx ইকুয়াল টু ওই যে কি পেয়েছি, c1 x minus x2 x minus x3 plus c2 x minus x1 x minus x3 plus c3 x minus x1 x minus x3। এবার c1 c2 c3 বসিয়ে দিই। c1 কি ছিল, এটা ছিল fx1 x minus x2 x minus x3, হ্যাঁ, x minus x3 divided by x1 minus x2 x1 minus x3, c2 পেয়েছি f x2 x minus x1 x minus x3 divided by x2 minus x1 x2 minus x3, c3 পেয়েছি f x3 x minus x1 x minus x2 divided by x3 minus x1 x3 minus x2। যদি মোটামুটি এইটাকে I1 বলি, এইটাকে ঠিক আছে I2, আর এইটাকে I3 বলি, তার মানে আমার fx equal to fx1 I1 plus fx2 I2 fx3 I3। Agreed? Yes, sir. হ্যাঁ, আর যদি জেনারেলাইজ করলে
জেনারেলাইজ করলে এটা পাই fx equal to summation I equal to 1 to 3 fxi second summation j equal to 1 to 3 but j not equal to I not equal to I x minus xj divided by xi minus xj দেখো এটা বুঝতে পারো কি পারলে কিনা এটা হলো জেনারেলটা ফার্স্ট যে লুপটা রয়েছে ফার্স্ট যে সামেশন লুপ সেই সামেশন লুপের মধ্যে যখন i equal to 1 সেকেন্ড সামেশন লুপটা 1 থেকে 3 পর্যন্ত যাবে প্লাস যখন i equal to 2 হবে আবার যে 1 থেকে 3 এ যাবে কিন্তু j equal to I হবে না তারপরে আবার 3 এ যাবে আবার লুপটা কমপ্লিট হবে বাট j equal to I হবে না বুঝলে কিনা হ্যাঁ স্যার একটা কোশ্চেন আছে হ্যাঁ বলছি এটা কি লোয়েস্ট ডিগ্রি পলিনোমিয়াল সেকেন্ড অর্ডার লোয়েস্ট ডিগ্রি না না ইন জেনারেল এটা মানে সেকেন্ড যে কোনো অর্ডার ধরুন করলাম এটা সেকেন্ড অর্ডার করলাম তুমি থার্ড অর্ডারও করতে পারো ফোর্থ অর্ডারও করতে হবে এন অর্ডারও করতে পারো এনটা তুমি ইউজুয়ালি যেটা এনটা দিয়েই আমি এখন অ্যালগরিদমটা করাবো কিন্তু ঘটনাটা হলো যে এম বেশি হলেই যে রেজাল্ট ভালো হবে তা কিন্তু নয় কাজে তোমাকে কম্পিউটার প্রোগ্রামিং করে চালিয়ে কোন n এর ভ্যালুতে ঠিক হবে সেটা কি করে বুঝবো হ্যাঁ কোন n এর ভ্যালুতে মানে বেস্ট সলিউশন আসবে ওটা কি করে বুঝবো সেটা তোমায় করে কম্পিউটার করে দেখতে হবে নিউমেরিক্যালের কাজই তাই আগের দিন অনেকে ল্যাবে এসেছিল তখন কিছু কথা বলেছিলাম সে একটা এক্সাম্পল এখন বলতে হবে বলছি তাহলে বুঝতে পারবে একদিন আমি একটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে বাবুল উঠছে তাই মনে আছে অসায়ক দেবজিৎ হ্যাঁ স্যার ওর তো মনে আছে হ্যাঁ স্যার হ্যাঁ মনে আছে এই একটা বাবুল ছিল আর এই একটা বাবুল ছিল ঠিক আছে এই বাবুলটা হালকা এই বাবুলটা ভারী এর থেকে হালকা তাহলে আরো এর বুয়েন্সি ফোর্স বেশি তাড়াতাড়ি উঠবে গিয়ে এরা একটা সময় এরা গিয়ে এরা গিয়ে করবে তারপর আবার এরা আলাদা হয়ে যাবে এখানে ব্লো আপ হয়ে যাবে এটা পাওয়ার জন্য আমাকে করতে হয়েছে কি পুরো জিনিসটাকে গ্রিডে ভাগ করতে হয়েছে গ্রিড গুলো দেখিয়েছিলাম মনে আছে হ্যাঁ স্যার এগুলো হলো গ্রিড গুলো এই গ্রিড গুলো কেন এটা একটু বুঝতে হবে এই গ্রিড গুলো হলো প্রত্যেক কটা গ্রিডে কন্ট্রোল ভলিউম প্রত্যেক কটা গ্রিড হলো একটা কন্ট্রোল ভলিউম সো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ওয়াই আর জেড ডিরেকশনে 1 এটা হলো ডেল্টা ভি এই কন্ট্রোল ভলিউমে নাম্বার 1 conservation of mass number 2 conservation of momentum আর যদি টেম্পারেচার সলভ করি তাহলে কনজারভেশন অফ এনার্জি আমাকে চেক করে যেতে হবে ঠিক আছে এবার ধরো
এই ডেল্টা এক্সটা আমি নিলাম 0.001 মিটার, আর ডেল্টা ওয়াইটা নিলাম 0.00, এটা ধরো 1 মিটারে নিলাম। ঠিক আছে, এটা করলে আমি যে রেজাল্টটা পাবো, এর পরের বার আমি আবার কম্পিউটার রান দিলাম, সেখানে ডেল্টা এক্স নিলাম 0.0001, তারপরে নিলাম 0.0001 মিটার করেই। আমি দেখলাম যে ভালো রেজাল্ট পেয়েছি, আমি খুব উৎফুল্ল হয়ে গেলাম। থার্ড টাইম করলাম কি, আমি এটাকে আরো কমিয়ে দিলাম, ডেল্টা এক্স ইকুয়াল টু 0.00001 মিটার, ডেল্টা ওয়াই ইকুয়াল টু 0.00001 মিটার। এটা করতে আমাকে একটা রান পেতেই অন্তত 6 মাস লাগবে। ঠিক আছে, তাও পেলাম। 6 মাস পরে যে রেজাল্টটা পেলাম, দ্যাট ইজ অ্যাবসলিউটলি মিনিংলেস। দেখা গেলো বাবলস দুটো উঠছেই না। নিউমেরিক্যাল, হ্যাঁ, অ্যালগরিদম, মেথডোলজি, হ্যাঁ, টেকনিক, স্কিম, এভরিথিং ফেইলড। কাজেই এখানে আমি কিন্তু গ্রিডের অর্ডার কমাতে কমাতে কোন রেঞ্জে নিয়ে গেছে, 10⁻⁻5 রেঞ্জে নিয়ে গেছে। রিমেম্বার, ইভেন আমার যদি পাত্রটা, ওইটা তো একটা পাত্র, তো ধরো একটা স্কোয়ার পাত্র, সেটা যদি আমার 0.2 মিটার ইন্টু 0.2 মিটার ইন্টু, হ্যাঁ, মানে ক্রস সেকশনটা আমি বলছি, ইন্টু 0.5 মিটার হয়, তার মানে এই দিক এইটা হলো 0.2 মিটার, এই হাইটটা হলো 0.5 মিটার, হাফ মিটার। চিন্তা করতে পারছো, ওয়াই অ্যাক্সিসে আমার নাম্বার অফ গ্রিড এন ওয়াই, সেটা কত, 0.5 ডিভাইডেড বাই 10⁻⁻5। ঠিক আছে, 5 ইন্টু 10⁻4, 50,000 গ্রিড এদিকে এই বরাবর, আর এই বরাবর হলো, হ্যাঁ, 0.5, 0.2, মানে 20,000 গ্রিড। টোটাল গ্রিড হলো 8, 10, 10⁻9 গ্রিড। ইভেন সুপার কম্পিউটারও ফেল করে যাবে। আই রিপিট, ইভেন সুপার কম্পিউটারও থমকে যাবে এত গ্রিড নিয়ে কাজ করে। তার কারণ এক একটা গ্রিডে তাকে যখন কনজারভেশন অফ মাস ইত্যাদি করতে হবে, হ্যাঁ, এই করে 10⁻9, হ্যাঁ, হ্যাঁ, 10⁻9 মানে কি কি হলো, গিগা, গিগা হলো তো নাকি, হ্যাঁ গিগা সেল। এত গিগা সেলে ও করতে গিয়ে আমার তো মনে হয় ও একটা ইটারেশন করতেই সুপার কম্পিউটার অন্তত 1 দিন 2 দিন নিয়ে নেবে একটা ইটারেশন। তা আমার যদি 5,000 হয়, তাহলে 5,000 দিন লেগে যাবে। 365 ওর ওটা এমনিতেই করতে, ওর একটা সুপার কম্পিউটারই হয়তো মানে ছোটখাটো সুপার কম্পিউটার 10 বছর লেগে যাবে। একটা রেজাল্ট পেতে 10 বছর, তুমি 3বার বি পাস করে যাবে। আচ্ছা স্যার, আমাদের এখানে অ্যালগোরিদমটা কি, মানে ঠিক সেটা বুঝতে পারলাম না এখনো। আলটিমেটলি তো বলেছি নাকি আমি তোমায়, এখন তুমি বুঝবে। না মানে জিজ্ঞাসা করছি আর কি, ওটাই। আসছি আসছি, তুমি, তোমার নাম কি? সৌম্যদীপ। হ্যাঁ, তো হড়বড় করো না, আস্তে আস্তে বোঝো। আসছি, অ্যালগরিদমে আসছি। আজকে না হলে নেক্সট দিন হবে, অত হড়বড় করো, আগে বোঝো জিনিসগুলো। হ্যাঁ, যে কোনো জিনিস এডুকেশন একটু ধীরে সুস্থে আস্তে আস্তে বুঝতে হয়, তার সমস্ত কিছু প্রস এন্ড কনস গুলো বুঝে ঠিক করে সলিড ভাবে জিনিসটাকে বুঝে নিতে হয়। ঠিক আছে, কাজে এখানে আমার এখানে বক্তব্য হলো, তুমি বোধহয় বলেছো যে আমি কি করে বুঝবো এন অর্ডার কি নেব। এন অর্ডারটা তোমাকে ওইভাবে কম্পিউটার চালিয়ে 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 দেখতে হবে হুইচ ওয়ান গিভস ইউ দ্য গুড রেজাল্ট।
হ্যাঁ, নোবডি নোজ, কেউ কিন্তু জানে না নিউমেরিক্যাল অ্যানালিসিসে কোথায় গিয়ে ভালো রেজাল্ট হবে, কেউ জানে না। কি বলছি বুঝতে পেরেছো? সৌম্যদীপ, কিন্তু স্যার স্যার আমার বলছি আর কথাটা এর আগে শোনো, যেটা দাঁড়া, আমার কথাটা আগে শোনো। বুঝতে পেরেছো? একটা পুরনো, তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো? এই মেরেছো, ওর কি নেট চলে গেল? সৌম্যদীপ, স্যার পাটুলির ওখানে কোথায় একটা থাকে। পাটিল ওখানে, ওকে একটু বলো। আচ্ছা, ও ও ওকে একটু ফোন করো, একটু বড্ড হড়বড় করছে ও, এত হড়বড় করলে নিউমেরিক্যাল প্রচুর ভালো করে বুঝতে হবে, দেখতে হবে। হ্যাঁ স্যার, আমার একটু ইন্টারনেটটা প্রবলেম হ্যাঁ, করছে। তুমি কোথায়, তুমি পাটুলিতে থাকো বললো সায়ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার বাড়ির কাছে, আমি অজয়নগরের কাছে থাকি, সার্ভে পার্কে। তুমি নর্থ ক্যালকাটায় গেছো কখনো? হ্যাঁ গিয়েছি। নর্থ ক্যালকাটার বাড়িগুলোতে তুমি দেখবে তাদের বিম রয়েছে আই সেকশন দিয়ে, ব্রিটিশ আমলের। হ্যাঁ হ্যাঁ তারপরে বিম গুলো টিএমটি বার দিয়ে যেরকম বিম করে, এখন বিমই দেয় না। দেখবে এখন তোমার বাড়িতে প্রায় নেই। এখন এই যে আমার তো মানে তো ভয় লাগে, কি রে বাবা, আমার বাড়িতে করার সময় বিমই দেয়নি। ঘটনাটা হলো এগুলো এক্সপিরিয়েন্স থেকে, প্রথম দিকে মানুষ ভাবতো বাড়ি করলে ওরে বাবা এত লোড পড়বে, বিম না দিলে লোডটা নেবে কে। তারপরে ওটা হলো, এখন বলছে বিমই লাগবে না। এর কারণটা হলো এই যে সলিউশন অফ দিস, হ্যাঁ, এটাকে বলা হয় ইনডিটারমিনেট সিস্টেম। কেউ জানে না, কোন দেশ, কোন বিজ্ঞানী কেউ জানে না থাম্ব রুল যে এরকম চারদিকে ফিক্সড, এরকম এর ইকুয়েশন সলিউশনই তো নাই। ইনডিটারমিনেট সিস্টেম, নাম্বার অফ আননোনস আর মোর দ্যান নাম্বার অফ ইকুয়েশনস। কিন্তু এক্সপেরিয়েন্স করে 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 এখন এই জায়গায় দাঁড়িয়েছে মোটামুটি, হ্যাঁ, 20 ফিট বাই 16 ফিট এরকম বড়, যে তোমাদের যে ডাইনিং স্পেস বা যেখানে বসার জায়গা, দেখবে আগেকার দিনগুলো দুটো বিম পড়ে যেত, এখন একটাও বিম নেই। তাহলে কি এখন ভাঙছে না কেন? আগেকার দিনে ভাঙছে বলে ওটা দেবে। এর কারণ হলো এই জিনিসগুলো কেউ জানে না। এই দিন আমি আমার বাড়ির ব্যাপারে সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসরদের অনেক জিজ্ঞেস করেছি, এরকম কি কি হলো, এরকম তো বলে কিচ্ছু জানি না, ওটা ওই ইয়ে থেকে, এক্সপিরিয়েন্স থেকে, যা ক্যালকুলেশনে যেভাবে পড়ানো চলছে, সায়েন্স এন্ড টেকনোলজি যেভাবে চলছে সেভাবেই বুঝে, সেভাবেই আপডেটটাকেই অ্যাকসেপ্ট করে চলতে হচ্ছে। সো কিছু কিছু কেস আছে ইউ ডোন্ট নো। এই যে এখানে এই নিউমেরিক্যাল মেথডে তুমি কিচ্ছু অ্যাপ্রাউরি বলতেই পারবে না, সেটা তো হয়ে গেল। তাহলে তোমাকে এই প্রোগ্রাম, এই অ্যালগোরিদমটা দেখে দেখে প্রোগ্রাম চালিয়ে চালিয়ে বলতে হবে যে এইটা দেখুন, হ্যাঁ, আপনারা যারা আমার এই রিসার্চ পেপারটা দেখছেন, আমি দেখেছি যে এইরকম গ্রিডে এরকম অবস্থাতেই অপটিমাম রেজাল্ট দেবে। আর একজন বলবো, হ্যাঁ ভাই সৌম্যদীপ, আমিও করেছি, আর কিন্তু আমি অন্য একটা মেথডে করেছি, সেখানে দেখাচ্ছে এইটাতে অপটিমাম রেজাল্ট দেবে। বোথ আর রাইট। হ্যাঁ, দেখতে হবে সেখানে যেন খুব বেশি ডিফারেন্স যেন না আসে। ডিফারেন্স আসলে তখন কারো একটা ভুল। ঠিক আছে? হ্যাঁ এইবার হ্যাঁ এইবার আমরা যদি, হ্যাঁ, এবার আমরা যদি ইয়েতে যাই, অ্যালগোরিদমে যাই, হ্যাঁ, এটাকে আমি কি করেছি, আমি এখানে যেটা লিখেছি, আমি লেখাটা আরেকবার লিখতে হবে, চলে গেল। লেখাটা ছিল fx ইকুয়াল টু ফার্স্ট সামেশন, ফার্স্ট লুপ, I equal to 1 2 3 fxi এর সঙ্গে সেকেন্ড সামেশনের যে ইকুয়াল টু 1 2 3, কিন্তু যে ক্যান নট বি ইকুয়াল টু i।
x minus xi, sorry, xj divided by xi minus xj. Eta, this is for second order. তাহলে যদি in order করি, fx equal to first loop I equal to 1 to n plus 1. Second order 2 plus 1, 2 plus 1. fxi second loop j equal to 1 to n plus 1, j not equal to I, x minus xj, xi minus xj. This is for nth order. এবার nth অর্ডারটা অ্যাকুরেট কি যেটা নিচ্ছে n equal to 10 equal to 100, সেটা কি হবে, সেটা তুমি কম্পিউটারে করলে, সেটা করে তোমাকে এবার দেখতে হবে যে তোমার রেজাল্ট ঠিকঠাক আসছে কিনা। ঠিক আছে, যদি এমন হয় যে তোমার কাজটা এতই এক্সট্রাঅর্ডিনারি যে তার আগে পিছু কোনো কিছু নাই, তাহলে তুমি যেটা বলবে এনতে যেটা বের করবে সেটাই সবাইকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কি বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। যখন প্রথম এক মিনিট, আইনস্টাইন E equal to mc স্কয়ার কোন সালে বলেছিল বলতে পারবে? সম্ভবত 1911 or 12, আমার যতদূর মনে পড়ে। আইনস্টাইন যখন ইকুয়াল টু mc স্কয়ার করে তখন সারা বিশ্বের তাবড় তাবড় সায়েন্টিস্টরা একটু ভড়কে গেছিল, কি বলছে রে বাবা, লোকটা পাগল নাকি। বলেছে যে আর্থের উপর একটা লোক বসে আছে আর একটা লোক মুভ করছে আর একটা লোক লেগে যাচ্ছে, তিনজনের কাছে সময়ের মান 3 রকম। হ্যাঁ, আর গ্র্যাভিটি বলে কিছু হয় না, গ্র্যাভিটি হলো স্পেস আর টাইমের মধ্যে একটা জিনিস, অনেকটা মশারির মতো। মশারির উপরে কোনো বল ফেলে দিলে বলটা যেমন ওই একদম মাঝে গিয়ে পড়ে, তেমনি টাইম আর স্পেসের মধ্যে ডিফরমেশন হয়ে পৃথিবীর বডি পড়ে যায়। এটা প্রথমে যখন শুনলো তখন তো মানে বুঝতেই পারেনি, বলছে কি বলছে। হ্যাঁ, 1945 or 44 বোধহয়, প্রবাবলি। হ্যাঁ, কি মজার ঘটনা দেখো, মনে হচ্ছে 45 নাকি 44 যেন, 1944 এরকম সময়, খেয়াল করতে পারছি না। জার্মান সায়েন্টিস্ট, ইউকে সায়েন্টিস্ট, ইউএস সায়েন্টিস্ট আর ইউরোপিয়ান সবাই মিলে একসঙ্গে ইকুয়াল টু এমসি স্কয়ারের প্রথম এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশন করে দিয়েছিল 1912। 32 ইয়ার্স কেউ কিছু বোঝেইনি। আইনস্টাইনের এই থিওরি অনুসারে যদি সানলাইট আসে একটা বড় মাসের ইয়েতে, সানলাইটটা এসে এটা এরকম ডেভিয়েট করবে, কত ডিগ্রি ডেভিয়েট করবে থিটা, এটা আইনস্টাইনের থিওরি থেকে বলা যায়। and they find exact, এবং সেটা হচ্ছিল সোলার এক্লিপস। হ্যাঁ, সেই 1942 সোলার ভীষণ ভাবে দেখা গিয়েছিল ক্যারিবিয়ান আইল্যান্ডে।
সেখানে গিয়ে ওরা সেটাকে বলেছিল, তখন বলেছে না ওরে বাপরে তো দারুণ থিওরি দিয়েছে। ওয়ার্ল্ড প্রায় 30 বছর কিছু বোঝেইনি, দেয়ার ওয়াজ নো এক্সপেরিমেন্টাল রেজাল্ট, নো প্রিভিয়াস রেজাল্ট, নাথিং, এভরিথিং ওয়াজ নিউ। কেন নিউ? একটু ভালো করে বোঝো। আইনস্টাইন বলে গেছে তোমার কাছে 10 গ্রাম চিনি আছে, সুগার, আর একটা কাপ আছে, জল আছে, এই সুগার গুলোকে এখানে ফেলে দাও, কি হবে? সলিউশন, তাই তো? হ্যালো গাইস, হ্যাঁ স্যার। ধরো সেটা 1 নরমাল। এবার আরো একটা বড় পাত্র নাও, এটাকেই এখানে ফেলে দাও, সেটা হয়তো 0.5 নরমালে এসে গেল। তার মানে কি? ডাইলিউট হলো, তাই তো? তাই তো? হ্যাঁ। এবার বাপু ভাবো তো এটা কি 10 গ্রাম সুগার কি স্কেলার না ভেক্টর? Scalar. গুড, খুব ভালো, দারুণ বলেছে। টাইম টি 2 সেকেন্ড, স্কেলার না ভেক্টর? Scalar. আরে বাবা, Scalar. ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ, সাইন্টিফিক্যালি ইউ আর ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। তো বাপু 10 গ্রাম স্কেলার কোয়ান্টিটি সুগার, সেটাকে যদি জলে গুলতে পারো, তাহলে 2 সেকেন্ড, এটাকে 10 সেকেন্ড বলি, 10 সেকেন্ড স্কেলার, তাকে কেন জলে গুলতে পারবে না? তুমি দারুণ অ্যান্সার দিয়েছো, দুটি স্কেলার। মাথা ঘুরছে? মানে দুটো তো কম্পারেবল নয় না আমাদের। নো নো, ওসব কথা বলে লাভ নেই। It is a scalar quantity comparable. It is a scalar quantity. এই প্রশ্নটা তুমি যেরকম ফার্স্টলি না, দুটো স্কেলার কোয়ান্টিটি হতে পারে। আগে শোনো, এই প্রশ্নটা প্রথম আইনস্টাইনের মনে প্রথম জাগে, যখন জাগে তখন বলছে ব্যাটা পাগল আছে, পাগলা রাঁচি টাচি ওদের রাঁচিতে আর কি পাঠা, তখন বলছে না সৌম্যদীপ যেটা বলছে, সৌম্যদীপ মানে অবাস্তবের দিকে যাচ্ছে, আমি হলে আমিও যেতাম। তখন আইনস্টাইন না, কিছুতেই হতে পারে না, এই বেটা গুলবেই, এই 10 সেকেন্ড গুলবেই, ডাইলিউট হবেই, কেউ আটকাতে পারবে না আমাকে। আইনস্টাইন সেটা বলেছিল, বলছে তাহলে কিভাবে গুলবে? জলে গুলতে পারবো না, তাহলে কিছুতে তো গুলবে, তো সেইটাকে আমাকে বের করতে হবে। এই করে অঙ্ক করতে 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 t equal to t0 by 1 minus b by c whole square root টাইম ডাইলেশন আবিষ্কার করে। আর যদি সম্মতিক তোমার মতো এরকম দুটো আলাদা অমুক তুমি প্রথমেই নেগেটিভ নেয়, তাহলে বিশ্বে নতুন কোনো আবিষ্কার হবে না, পাগলরাই বিশ্বে নতুন নতুন আবিষ্কার করে। তখন উনি বললেন যে যেই লোকটা অন দি আর্থ মুভ করছে, সে তো ভি ভেলোসিটিতে মুভ করছে, এই ভি ভেলোসিটিতে মুভ করার জন্য সে টি ইকুয়াল টু টি0 দেখবে না, সে দেখবে এটা। এবং সেখান থেকে ও বলে দিয়েছে যে একটা গর্ত আছে আর একটা লাঠি আছে, দুটোর মধ্যে রিলেটিভ মোশন আছে, এই লাঠিটা গর্তটাকে দেখবে একটা ওভাল, আর এই গর্তটা লাঠিটাকে দেখবে এরকম কিছু। প্রথম যখন যারা সায়েন্টিস্টরা ছিল তারা একটু বুঝতে গিয়ে তারপরে বলছে যে না, ঘুমিয়ে পড়ি। এবং আজও রিলেটিভিটি খুব কম লোক বোঝে, ঠিক আছে? তো এই যে যদি এমন হয় যে
আইনস্টাইনের ইকুয়াল টু এমসি স্কয়ার, ওর জন্য কি নোবেল প্রাইজ দেওয়া হয়নি তাকে? কারণ তখন বোঝেই নি তো আদৌ কি সত্যি না মিথ্যে, জানেই নি তো। ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য দেওয়া হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। তখন যারা দেবে তারা তো ওর থেকে হাজার লক্ষ গুণে কম ট্যালেন্টেড, কিছু বোঝেই না। সো এইখানেই হলো, হ্যাঁ এখানে হলো যদি তুমি সেটা করতে পারো, বের করতে পারো, তাহলে যদি পাস্ট এক্সপিরিয়েন্স কোনো এক্সপেরিমেন্টাল ডেটা বা কোনো অ্যানালিটিক্যাল ডেটা না থাকে, তাহলে তোমার ভ্যালুটাই অ্যাকসেপ্ট করতে হবে, না হলে এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশন। ঠিক আছে। আফটার 1932 নো নিউক্লিয়ার জার্নাল হ্যাভ বিন পাবলিশ। সব দেশের নিজের নিজের গোপন গবেষণা। তুমিও যদি বারকে চাকরি করো তোমাকে কোনো কিছু পাবলিশ করতে দেবে না। তারপরে তো এখন মিসাইল, হাইপারসনিক মিসাইল, এই যেমন নিউক্লিয়ার সাবমেরিন, এগুলো তো কিচ্ছু বলে না, যার যার নিজের দেশের তুমুল গবেষণা। তুমি এই যাদবপুরে পড়েই তুমি পালাবে আমেরিকা, আমেরিকা গেলেই তোমাকে এই সমস্ত কোনো রিসার্চের পাঠ করবে, তুমি কিছু জানতেও পারবে না এটা কোনটা কি। জাস্ট তার একটা ছোট্ট কাজ দেবে, সেটা তুমি করবে। এরকম হাজারো ব্রেন, বিভিন্ন দেশের ব্রেনকে নিয়ে ওরা পুরো অ্যাসেম্বলি করে ওরা বিশ্বের 1 নম্বর। এবং তুমি এইরকম নিউমেরিক্যাল অ্যানালিসিসই করবে। যাকে আমার এখন কথা হলো অ্যালগরিদমটা কি। আমি দেখবো আমার ওই যে এনটা রয়েছে, তাহলে আমি কি পেয়েছি, my fx is coming to be I equal to 1 to n plus 1 f xi, second loop j equal to 1 to n plus 1 j not equal to I x minus xj xi minus xj। এই লুপটা প্রত্যেক কটা আই এর জন্য একবার করে কমপ্লিট হবে। এটা হলো fx। তাহলে এইটাকে যদি আমি এখন এবার কম্পিউটার প্রোগ্রামিং করতে, অ্যালগরিদমকে ভালো করে এবার দেখো। অ্যালগরিদম হলো আমি রিড করব, রিডিং অ্যাকচুয়ালি রিডিং x and n, এটা হলো ফার্স্ট x and, অর্থাৎ বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, বিভিন্ন ভ্যালু কোন একটা ভ্যালু x এ আমাকে বের করতে হবে। আর পলিনোমিয়াল আমি কি নেব, ফার্স্টে সেকেন্ড নেব, তারপরে 3 নেব, এরকম করে 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 দেখতে হবে কোনটা বের হয়। একসময় দেখবে রেজাল্ট ডাইভার্স করে যাচ্ছে, তখন বুঝবে যে ওই যেখান থেকে ডাইভার্স হচ্ছে তার আগেরটা যদি বেস্ট রেজাল্ট দেয় সেটাই তোমার, যে ঠিক আছে দিস গিভস বেস্ট রেজাল্ট। হ্যাঁ, তার জন্য যেটা করতে হয়, ধরো 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 তুমি পাইপের ভেলোসিটি বের করলে, তুমি এটা পেয়েছো, কিন্তু এক্সপেরিমেন্ট করে পাওয়া যায় এরকম, এই হলো এক্সপেরিমেন্টাল রেজাল্ট। হ্যাঁ, তাহলে তুমি তো ডেভিয়েট করলে, তাহলে এরকম করে করে কোন রেজাল্টে তুমি এখানে আসো সেটাই তোমাকে বের করতে হবে। দিস ইজ কল্ড ভ্যালিডেশন। Validation with benchmark solutions or experiments. For example, 1954 আমাদের স্বাধীনতার 7 বছর পরে, নামটা ভুলে গেলাম, টার্বুলেন্সের পাইপ ফ্লোর এক্সপেরিমেন্ট যেটা করেছে, আজও দোজ আর বেঞ্চমার্ক সলিউশন। টার্বুলেন্সের 1982 থেকে 84 কিম and
মইন, কি মজার কথা দেখো, মইন ইরানিয়ান আর কিম টার্কিশ। এরা ডিএনএস, ডিরেক্ট নিউমেরিক্যাল সলিউশন করে টার্বুলেন্সের রেজাল্ট পেয়েছে। এর আগে পর্যন্ত যখন 1940s এ কম্পিউটার আবিষ্কার হয় তখন মনে করা হয়েছিল নিউমেরিক্যাল অ্যানালিসিস করে টার্বুলেন্সের প্রবলেম সলভ হবে, হলো না। 70 দশক হলো না, সুপার কম্পিউটার এলো, হলো না। এরকম করতে করতে 80 দশকে ডিএনএস করে কিছুটা রেজাল্ট পাওয়া গেছে, ডিএনএস নিউমেরিক্যাল অ্যানালিসিস করেছে। দ্যাট ইজ a benchmark solution for turbulent flow। কেমন? এরকম তোমাকে বেঞ্চমার্ক সলিউশন বা বেঞ্চমার্ক এক্সপেরিমেন্ট তার সঙ্গে তোমাকে ইয়ে করতে হবে, মেলাতে হবে। তাহলে 1 নম্বর কি তোমার অ্যালগরিদমটা কি? 1 নম্বর হলো রিড ইন। কম্পিউটারকে বলছো এক্স রিড করো, এন রিড করো। এনটা হলো অর্ডার, এক্সটা হলো দ্য পয়েন্ট হোয়ার এফএক্স ইজ শর্ট। x equal to point where fx is short. N order of the polynomial. Order of the polynomial. ঠিক আছে? এবার আবার রিড করতে হবে 2 নম্বর, I equal to 1 to n plus 1। কি রিড করবে? xi fxi, অর্থাৎ ওই টেবিলটা রিড করবে। x fx, x1 এ fx1, এরকম করে করে পুরোটা রিড করবে n plus 1 পর্যন্ত। হ্যাঁ, কারণ তোমাকে এই ডেটাগুলো দিতে হবে অ্যাট লিস্ট। তা না কিন্তু তোমার হবে না। মানে n equal to 2 হলে 3টে ভালো লাগবে, n equal to 3 হলে 4টে ভালো লাগবে। টেবিলে যেরকম আছে সেরকম, বেশি টেবিলে ওভার থাকতে পারে, লাভ নেই কিছু। ঠিক আছে? নাম্বার 3, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে সাম equal to 0 কাজটা। ঠিক আছে? নাম্বার 4, j equal to 1 to n plus 1 গেলে বাট নট i equal to j। এখানে কিন্তু এই লুপটা কিন্তু চলছে এখনো। ঠিক আছে? এটা কাজ করো, এটা আমি একটু ভুল বললাম, এই লুপটা আমি এখানেই ভুল না, আমি এখানেই শেষ করব, কমপ্লিকেটেড করব না। এখানেই আমি 4 পরে দিচ্ছি, 3 দিয়ে এখানে এটাকে 5 দেবো। এই 4 নম্বর i equal to 1 to n plus 1 এই লুপে যাব at the step of 1, এটা 5। j equal to 1 to n plus 1 এ যাব। হ্যাঁ, আর 5 এর এটা 5ও না, এটা 6 করব। এটা একটু কাটি। পাঁচে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব আবার, প্রোডাক্ট ফাংশন a2n 1 করব ফার্স্টে। ঠিক আছে? তারপরে 6 করব, j equal to 1 to n plus 1 at the step of 1। ঠিক আছে? বাট
যে নট ইকুয়াল টু আই এবং সেখানে প্রোডাক্ট ফাংশন ইকুয়াল টু প্রোডাক্ট ফাংশন multiplied by x minus xj divided by xi minus xj ঠিক আছে এরকম করে j equal to 1 2 একদম কন্টিনিউ n পর্যন্ত যাবে যাওয়ার পরে 7 স্টেজ sum equal to sum plus if xi multiplied by prod function ঠিক আছে এটা হলো i equal to 1 এর জন্য হলো 2 equal to এর জন্য হলো 3 equal to ব্যাস যেই পর্যন্ত যাবে n এর জন্য n plus 1 পর্যন্ত 8 এ গেলে কমপ্লিট হলো কমপ্লিট হ্যাঁ 9 রাইট x and sum ঠিক আছে বুঝা গেল হ্যাঁ স্যার তাহলে x কোথায় নিল x নিল কিন্তু 6 এর ওখানে x কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি রিড করে দিয়েছি xn ব্যাস হয়ে গেল আর আমার যে এটা এই মিনিট সেটা কি হলো এটা বুঝলাম না তো এটা কি হলো স্যার জুম আউট করে দিন স্যার বটম রাইট কর্নারে দেখুন স্যার নিচে বটম রাইট কর্নারে ও তাই তো হুম হ্যাঁ তাহলে এই হলো আমি পেলাম এটা হলো আমার অ্যালগরিদম একটু দেখো তাড়াহুড়ো করে লাভ নেই দেখো নেক্সট দিন আবার একটু রিপিট করব আস্তে আস্তে বুঝবে নিউমেরিক্যাল অ্যানালিসিস অত সোজা না অনেক কিছু করিয়েছি হ্যাঁ পরীক্ষার জন্য এত কিছু প্রোডাক্ট ফাংশন ওটা ওয়ান ডিনোট করার ওই ব্যাপারটা মানে ওটা কি মানে যাতে নেক্সটে আমি ওই এক্স এর ফাংশনটাকে পুরোটা মাল্টিপ্লাই করতে ওই জন্য প্রোডাক্ট ফাংশনটাকে ফার্স্টে ওয়ান ডিক্লেয়ার করলাম প্রোডাক্ট আমি ফার্স্ট 1 করলাম 1 করে i ইকুয়াল টু 1 এর জন্য 1 ইনটু ওই ভ্যালুটা নিল এরকম করে এবার 2 এর জন্য এই যে ভ্যালুটা নিয়েছিল সেটা ইনটু আবার এটা এরকম করে করে যখন ভেতরের লুপটা শেষ হয়ে গেল এবার যখন i ইকুয়াল টু 2 হয়ে গেল আবার রিঅ্যাসাইন হয়ে গেল প্রোডাক্ট ফাংশন ইকুয়াল টু 1 আবার সেকেন্ডটার জন্য ওটাকে করলো করে আবার যখন থার্ড যাবে আবার রিঅ্যাসাইনমেন্ট ইকুয়াল টু 1 হবে এই করে যাবে মানে একটা লুপ ধরবে ওটা করবে তারপর ওটাকে সাম করবে আবার রাইট ওটা করে তাহলে ওই যে i1 বের করলো i1 বের করার পরে i1 ইনটু fxi ঠিক আছে তারপরে হ্যাঁ স্যার i2 ইকুয়াল টু fx2 i3 ইনটু fx3 এই সামটা বের করবে একটু দেখো তাড়াহুড়ো করবে না হ্যাঁ বুঝবে স্যার একটা কথা আছে একটা বলো। জিনিস একটু স্যার বলছি ধরুন আমরা এই প্রসেসটা করে ধরুন আমাদের 5টা পয়েন্ট দিয়েছে x1 x2 x3 x4 x5 হ্যাঁ এবার আমরা ওটা দিয়ে একটা পলিনোমিয়াল পেলাম এই 5টা দিয়ে কিন্তু 5টা পয়েন্ট দিয়ে কিন্তু 4th পলিনোমিয়াল পর্যন্ত যেতে পারবে হ্যাঁ এবার মানে একটা 4th ডিগ্রি আর কি 4 ডিগ্রি হ্যাঁ একটা পলিনোমিয়াল পেলাম এবার ধরুন আমাদেরকে আরেকটা মানে এবার ধরুন আমরা আরেকটা x6 সিলেক্ট করছি
হ্যাঁ যেখানে যেটা এফ অফ এক্স সিক্স ওই পলিনোমিয়ালটার উপরেই আছে, মানে ওই কিন্তু গ্রাফটার বাইরে, উপরেই আছে। ডেটাগুলোর বাইরে, হ্যাঁ হ্যাঁ, এই ডেটাগুলোর বাইরে না ভিতরে? না ওই 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 লাইনটা ওই কার্ভটার উপরে আছে। না না, এই এফ অফ কার্ভটা এক্স তো সিক্স, শোনো, এই কার্ভটা কিন্তু তুমি পাওনি, এটা তুমি একটা ডেভেলপ করেছো ওই ভ্যালুগুলো হ্যাঁ দিয়ে। আমরা যেটা ডেভেলপ করলাম আর কি, মানে আমরা হ্যাঁ আমাদের ডেভেলপ করা এই পলিনোমিয়ালটা এটার উপরেই হ্যাঁ, আছে। এইটা দিয়ে তারপরে তুমি করে যেখানে খুশি তুমি করতে পারো, কিন্তু তার না মানে এই এবার বলছি নয়। নতুন মানে নতুন মানে আমরা যদি পুরো জিনিসটাকে না না, এক্স শোনো শোনো, সিক্সটা তার মানে এই নয়, তার মানে এই নয় যে একটা ওয়াইড ভ্যারাইটির ডেটা রয়েছে, মানে ধরো এক্স মানে এক্স এর 1 থেকে 10-এর মধ্যে এই ডেটা গুলো আছে, এবার এক্স এর 10,000 থেকে অন্য একটা ডেটা হচ্ছে, নাও ভ্যালিড হতে পারে। একটা লোকাল, এটা কিন্তু লোকাল ভ্যারিয়েবলস গুলো নিতে হবে। মানে আমরা কি করে বুঝবো যে কোনটা মানে বেশি অপটিমাইজড হয়, মানে নতুনটা না আগের যেটা ছিল ওটাই? আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। প্রথম কথা হলো, আমার যে কটা ভ্যালু থাকবে সেটার মধ্যেই আমি অপটিমাইজ করব, সেটার কাছাকাছি আমি ওইটা বের করব, সেটার কাছাকাছি আমি এক্স এর ভ্যালু বের করতে পারবো। সেটার থেকে অনেক দূরে হলো ওটা আদৌ কাজ করবে কিনা আমি জানি না তো। এই দেখো আমি ঠিক সেটা বলছি না আমি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি পরে এক সময় আমি বোঝাতে পারছি না আসলে। আচ্ছা ঠিক আছে। হুম, আমি তোমাকে যেটা বলছি দেখো, ধরো ধরো একটা ফাংশন আছে, আর এখানে কিন্তু এইটা কিন্তু লোকাল মিনিমাম, এই মিনিমামটা কিন্তু অন্য মিনিমাম, অনেকটা সেরকম। আমি যে ভ্যালুগুলো পেয়েছি আমার এই ভ্যালুগুলো এখানে কনসেন্ট্রেট। এবার তুমি যদি বলে এখানে একটা ভ্যালু, সেখানে এই এই এফএক্সটা এখানে ভ্যালিড কিনা আমি কিন্তু জানি না। যদি খুব বেশি হয়, এটা খুব বেশি মানে এক্সেস করলে, অল্প এক্সিড করেছে, এটা সামান্য বা কিছু হলো, তাহলে আমি এটা ইউজ করে বের করতে পারি। তারপরে এটা হবে কিনা মেবি ভ্যালিড নয়, কেউ জানে না। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, এবার তুমি বলছো যে আমি এইটা করলাম, এটা করে একটা ইয়ে পেলাম, আমি একটা কিছু কার্ড পেলাম, এই যে কার্ডটা পেলাম, এই কার্ডটা কিন্তু আমি কিন্তু এই পর্যন্তই কিন্তু আমি এটাকে আমার ইয়েতে রাখবো, আর বেশি দূর যাবো না। সেই এর আশেপাশে ইন্টারপোলেশন মানে আমাকে এই x1 আর এই xn দিয়েছে, এর মাঝে আমি বের করব। এক্সট্রাপোলেশন মানে এর বাইরে, এর বাইরে এখানে আমি সেখানে কিন্তু আমি ফার্স্টেই বলে নিয়েছি যে ইন্টারপোলেশনের যে নিয়মটা, যে অ্যাসাম্পশনটা, সেটা এখানে ভ্যালিড ধরে নিচ্ছি। কিন্তু এই ভ্যালুটা যদি অনেক দূরে হয় তাহলে সেই ডিউরেশনটা এখানে ভ্যালিড নাও হতে পারে। বোঝাতে পেরেছি? হ্যাঁ Interpolation is a local phenomena, just like local minima or maxima, ঠিক ইন্টারপোলেশনটাও ঠিক তাই। একদিনে তুমি সব নিউমেরিক্যাল সব বই যাবে তা হয় না, আস্তে আস্তে বলবে। এ আছে কত তারিখ শায়ক? 19। 19 স্যার 19। 19/11। আচ্ছা, বরুণ হাসদা নেই না? Yes, sir. Yes, sir. বরুণ হাসদা প্রেজেন্ট। আজাহার ইমাম Yes, sir. Present. বিদেশ মন্ডল প্রথম এসছে আজকে। প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। আমন আহমেদ, সৌম্যদীপ মন্ডল আগের দিন আসনি। স্যার আগের দিন আমি আসলে এসেছিলাম, আমার ইন্টারনেটটা চলে গেছিল পরের দিকে, তাই অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। ও আচ্ছা। সৌগত, আমি তোমায় প্রেজেন্ট দিলাম কিন্তু তুমি থাকার চেষ্টা করবে। সৌগত দাশগুপ্ত,